শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছে সুপরিচিত। আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি। ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি। সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে। স্ত্রী ছাড়া তার পরিবারে আর অন্য কোনো লোক নেই। বাড়িখানা ছোট হলেও তার কোনো অসুবিধে হতো না। নিচের তলায় তার কারুকক্ষ বা স্টুডিও। তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্যি নির্ভাবনায়। কিন্তু হঠাৎ হলো এক মুশকিল। বিনা মেঘে বজ্রাঘাতের মতো এক নোটিশ এসে হাজির। এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে। কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব। পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড়। মোটা টাকা সেলামি বা দ্বিগুণ চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল। অধিকাংশ বাড়িওয়ালাই পুরনো ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয়, নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে। প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হল না। বাড়িওয়ালা নালিশ করল, মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই। বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র 1 মাস। আপনারা শুনছেন এই সপ্তাহের গল্প। আজ পরিবেশন করছি একটি রহস্যাবৃত গল্প, ভৌতিক চক্রান্ত। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। পাঠ করছি আমি, মৃণাল দেবনাথ। মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের রহস্যাবৃত ছোট্ট গল্পটি, ভৌতিক চক্রান্ত। ইতিমধ্যে ঘটতে থাকলো অদ্ভুত সব কাণ্ড। প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস। মফস্বলের লোক, কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে। মাঝখানে একটা পাঁচিল টপকালে তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদদের বাড়ির ছাদের ওপর এসে পড়া যেত। নরহরির চেহারাখানি ছিল আদর্শ গদিয়ালার মতো। বেটে খাটো, মোটাসোটা, কালো দেহ, চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল, সাজগোজ তথৈবচ। সে পরম বৈষ্ণব। মাথায় চৈতন্য চুটকি, কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে 3 সার তুলসীর মালা। অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাশক্তি ভৈরব ভট্টাচার্যের সঙ্গে। ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশাশয়ী, হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো। তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা। মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য। কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশ পাতাল তফাৎ থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক, এবং সেটা হচ্ছে দাবা খেলা। রোজ সন্ধেবেলায় নরহরি তাম্বুল চর্পণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোর্ডের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত। সে সময় তাদের দেখলে লোকে বলাবলি করত, এও যখন সম্ভবপর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন? কিন্তু এমন মিলনেও বাগড়া পড়ল। আচম্বিতে ম্যানিনজাইটিস রোগে নরহরি হলো গতাশু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল তার পরিবারবর্গ। ভেঙে গেল সেখানকার দাবা বোর্ডের সন্ধ্যা আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেল বটে, কিন্তু পরম আনন্দ লাভ করল তার বাড়িওয়ালা খেতু মল্লিক বা ক্ষেত্র। নরহরি বাড়ি ভাড়া দিত মাসিক 50 টাকা। খেতু মল্লিক এখন জো পেয়ে দাবি করে বসল এককালীন 1000 টাকা সেলামি এবং মাসিক 150 টাকা ভাড়া। দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকত না। এমনকি হবু ভাড়াটিয়ারাও আনাগোনাও শুরু করে দিল।
কিন্তু সহসা সংঘটিত হল এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা। এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুজ্জে দেখল এক বিসদৃশ দৃশ্য। বারান্দায় একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি। বদন চেঁচিয়ে বললে, কে কে ওখানে দাঁড়িয়ে? কোনো সাড়া নেই। বদনের সঙ্গে ছিল টর্চ। সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখল তা সম্ভবপর নয়, যুক্তিসঙ্গতও নয়। সে মূর্তি হচ্ছে নরহরি দাসের। তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুজ্জে আরো ভালো করে দেখবার চেষ্টা করল। মোটেই চোখের ভ্রম নয়, ও মুখ অবিকল নরহরি দাসের। ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এই বলে পাড়া কাঁপানো চিৎকার করে সে ঘন্টায় 20 মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে। বলা বাহুল্য, খবরটা পাড়ার ঘরে ঘরে রটে যেতে দেরি লাগলো না। খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললে, বদনা বদনা বেটা ভাঙচি দিতে চায়। নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ। তিনি এখন গোলকধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন। কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন? কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে, তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরো কেউ কেউ তার তো অকাট্য চাক্ষুষ প্রমাণ পেল। তবে দিনের বেলায় তাকে দেখা যায় না, এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না। ফলে দাঁড়ালো এই, প্রথমত নরহরির বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ চলাই ছেড়ে দিল। দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করল। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না। অবস্থা যখন এই রকম, ঠিক সেই সময়ে তান্ত্রিক ভট্টাচার্য এসে বাসনা প্রকাশ করল। খেতুবাবু, নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই। নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বলল, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ খেতুবাবু, আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ। বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিছটান দেবার পথ পাবে না। খেতু মল্লিক তাড়াতাড়ি বলল, ঠিক বলেছে ভট্টাচার্য, এই তোমার সঙ্গে আমিও একমত। কিন্তু আমি হচ্ছি গরিব, মাসে 30 টাকার বেশি ভাড়া দেবার শক্তি আমার নেই। বেশ বেশ, তাই সই তাই সই। নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য। সত্যি সত্যি মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল, বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হওয়ার সাহস প্রকাশ করতে পারবে না। প্রথম যখন 2 রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না, ভৈরব তখন পাড়ার বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগল। তারপরই এলো অমাবস্যার রাত্রি। দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাধীন হল ভৈরব ভট্টাচার্য। নরহরির ভয়ে পথ নির্জন, কোথাও টু শব্দটি পর্যন্ত পাওয়া গেল না। বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত। ঘরের ভিতরে জ্বলছে একটা হেরিকেন লণ্ঠনের টিমটিমে আলো। ভৈরব এক মনে 2 চক্ষু বুজে মন্ত্র জপ করছিল। আচমকা একটা বিকৃত অনুনাসিক কণ্ঠস্বর শোনা গেল, ভৈরব, একচালা দাবা খেলবে ভায়া? ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে
গলা পর্যন্ত ধপধপে সাদা কাপড়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয়। ভৈরবী সবচেয়ে বেশি চিনত নরহরিকে। তার চোখে ভ্রম হবার তো কোনো জো নেই। তারপর আর কিছু নয়, বিরাট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা। খেতু মল্লিক হতাশভাবে স্থির করল ওই ভুতুড়ে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন একখানা বাড়ি তৈরি করবে। কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে, তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধহয়। প্রমোদ বলল, কলকাতায় খালি বাড়ি দুর্লভ, অথচ বাড়িওয়ালার হুকুমে আর 1 সপ্তাহের মধ্যে আমাকে উঠে যেতে হবে। সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো। খেতু মল্লিক বলল, বেশ বাবা, আমি বেশি ভাড়াও চাই না, তুমি মাসে মাসে আমাকে 25টি টাকা দিও। তাহলে এই 25টি টাকা অগ্রিম নিয়ে 3 বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাও 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 দাও, লিখে দিচ্ছি দাও। পাশের বাড়িতে উঠে যাবার জন্যে প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলিকে স্থানান্তরিত করবার জন্য ব্যবস্থা করছে। এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে তাকে বললে যে নরহরির বাড়িতে গিয়ে সে থাকতে পারবে না। কেন জিজ্ঞেস করাতে সে বললে, কেন, তা কি তুমি জানো না? প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে দিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর ওপরে বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল। নমিতা হতভম্ব। প্রমোদ বলল, হ্যাঁ, আমি হচ্ছি ভাস্কর। নরহরির মুখ আমি অনায়াসেই করতে পেরেছি। পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি। আমাকে সাহায্য করেছে আবছা রাত, মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার।